আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সরকারের তিনি সচিব, পাশাপাশি তিনি ব্যারিস্টারও, বর্তমানে জাতীয় সংসদের সচিব জনাব গোলাম সরওয়ার ভূঁইয়া। সরওয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম। আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিশনের সকল দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে ল পড়াশোনা করছি এরকম একজন স্টুডেন্টকে রেখেছি, ওর নাম হচ্ছে কিশোর শশী। আমি ওদেরকে অলওয়েজ হবু ব্যারিস্টার বলি। শশী, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং স্বাগতম। আপনাকে দিয়ে শুরু করি সরওয়ার ভাই, আপনি তো সরকারের সচিব, পাশাপাশি আপনি ব্যারিস্টারও। আমরা জানতে চাই ব্যারিস্টার এবং সরকারের সচিব কোথায় কোথায় পড়াশোনা করেছে, কী কী পড়াশোনা করেছে? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনি বিষয়ে লেখাপড়া করেছি, এলএলবি অনার্স এলএলএম। তারপরে আমি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আবার গ্র্যাজুয়েশন করেছি, তারপর সিটি ইউনিভার্সিটি থেকে বার করেছি এবং আইসিএসএল থেকে, আইসিএসএল সিটি ইউনিভার্সিটি আইসিএসএল, এখন মনে হয় সিটি কলেজ ল স্কুল হয়ে গেছে এখন। এবং আমি গ্রেজিন থেকে পরে বারেট ল করেছি। গ্রেজিন থেকে নরমাল তো মানুষ লিংকন সিন থেকে করে না, এখানে আমরা প্রায় 6-7 জন আমরা তখন গ্রেজিন থেকে করলাম। কারণ আপনি জানেন যে ওই যে মানে গ্রেজিন ক্যাম্পাসে হলো আইসিএসএল, তখন আমার চিন্তা হলো যে ক্যাম্পাসে আমরা পড়াশোনা করছি সেটা সেই ইনের কেন আমি মেম্বার হবো না। আচ্ছা, গ্রেজিনে যখন কল টু দ্য বার হয় নিশ্চয়ই উইক টুইক পরে পোস্ট দিয়ে ছবিটুকু উঠিয়েছিলেন। হ্যাঁ, তাহলে আজকে আমরা আপনার সাথে কথা বলতে চাই সেই পরিবেশটাই। আপনার পাশে উইক রাখা আছে, যদি উইকটা একটু পরে নেন। আচ্ছা, আপনি তো ল পড়লেন, আপনি জাজও হলেন না, প্র্যাকটিসও করলেন না, আপনি সচিব হলেন আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে? মানে যে তিনটে আপনি বলছেন আমি তিনটেই করেছি। আচ্ছা, তো এটা হলো যে আপনি যারা, আমি 1994-এ ঢাকা বারের মানে মেম্বার। আচ্ছা, তো এই সময় আমি আবার ওই আপনি জানেন যে আগে ইন্টার্নি করতে হয়, সেসব করেছেন। তারপরে আমার 15তম বিসিএসএ হয়ে যায়, তখন আমি আপনার বাড়ি সিলেটে আমার পোস্টিং সহকারী কমিশনার। তখন কিন্তু জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটি আলাদা ছিল না। আচ্ছা আচ্ছা, লোয়ার জুডিশিয়ারি আপনি জানেন যে এটা অ্যাডমিনিস্ট্রেশন ম্যাজিস্ট্রেট। তখন আমি সিলেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করলাম। তো সেখানেই তো অনেক প্রায় 2001 সাল পর্যন্ত চলে গেল। এরপরে 2000 সম্ভবত 3 সালে তখন আমি লন্ডন যাই এবং আপনার সাথে দেখা হয় সেখানে গিয়ে আপনার কলেজে। এবং সেখানে ওই আপনার কলেজটা দেখেই তখন মনে হলো যে ওখানে কেন যে বারটা এসে করি না। তখন আপনি মনে হয় অফার লেটারটা পাঠিয়েছিলেন, আমি চলে গেলাম। এবং আমার মনে আছে যে আমি লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্সটা করছি 2 বছরে না 20 মাসে। করার পরে আমি আবার 12 চান্স পেয়ে যাই এবং লেস দেন 3 ইয়ার্সের মধ্যে আমি কিন্তু ব্যারিস্টার হয়ে যাই। চলেও আসেন? হ্যাঁ, তারপরে না, এরপর আমার আসতে একটু দেরি হয়ে গেল। এর মধ্যে আমার ওয়াইফ একটু অসুস্থ হয়ে গেল, তাকে ট্রিটমেন্ট করতে গিয়ে তখন আমি এই যে প্রায় 2 বছর তখন ইংল্যান্ডে বিভিন্ন কোর্টের মধ্যে আবার কিছুদিন প্র্যাকটিস করেছেন। আচ্ছা, ধন্যবাদ সারা ভাইয়া। আবার আসবো আপনার কাছে। আমার স্টুডেন্টের কাছে যাই। শশী, তুমি কি পড়াশোনা করছো? আমি এখন ব্রিটিশ ল 3rd ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা, লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ নর্থে। আচ্ছা, তো তুমি ল পড়ছো কেন? আসলে আমার ল পড়ার পিছনের কারণটা হচ্ছে বাংলাদেশের যে জাস্টিস সিস্টেম, এটা নিয়ে আসলে আমার যে আপন মামা ছোট, সে ইটস বিন ওভার আ ডিকেড যে তার হত্যা হয়েছে খুব নৃশংসভাবে। আমি তখন অনেক ছোট ছিলাম। সো এটা দেখার পর থেকেই আসলে এখন পর্যন্ত এটার বিচার আমরা পাইনি। এটা দেখার পর থেকেই আমার এই। তোমার ফ্যামিলি থেকে আইনজীবী আছেন কেউ? জি না, আমি ফার্স্ট হব। আচ্ছা, তোমার বাবা মা কি করেন? আমার বাবা মা দুজনই ব্যবসা করেন। রাইট, তোমার বাবা মাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম থাকলো। তোমাকে আরেকটা প্রশ্ন করি, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে যদি 2 জন মানুষকে রেফার করি তোমার কাছে, যারা অসহায়, ফিস দিয়ে আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম 2 জনকে তুমি হেল্প করবেন কিনা? অবশ্যই করবে, এটা তো একজন আইনজীবীর দায়িত্ব। অসহায় যারা মানুষ তাদেরকে হেল্প করা আরো বেশি আমাদের জন্য অনার। আচ্ছা, থ্যাংক ইউ। সরওয়ার ভাই, একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, যেটা রিপোর্টটা আমরা টিভি স্ক্রিনে দেখবো। হেডলাইনটা হচ্ছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার। এটা সচিবালয়ের কর্মচারীর একজন ছেলে আর কি, ক্লাস 9-এ পড়তো, ন্যাশনাল আইটিএল স্কুলে। সে সাইকেল চালাতে বের হয়েছিল, তখন
তাকে সামহাও কিডন্যাপ করা হয় আর কি। 2 ঘন্টার মধ্যে তাকে কিন্তু রেস্কিউ করা হয়েছে। ইটস বিকজ প্রাইম মিনিস্টার হস্তক্ষেপ করেছিলেন। প্রাইম মিনিস্টার না করলে কি এটা হয়তো 2 ঘন্টায়? আসলে দেখুন, বর্তমান সরকার কিন্তু অল্প কয়েকদিন ক্ষমতা আসছে, এই বিষয়টি হয়তো নিউজের মধ্যে ওইভাবে আসছেন। আর প্রধানমন্ত্রী যখন একটা বিষয় জানেন, এটা ইউজুয়ালি একটু প্রিকশনটা বেশি নেওয়া হয় এবং নিউজটা এইভাবে হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা প্রধানমন্ত্রীর নলেজে আসছে না, সেটি যে আসলে হচ্ছে না বিষয়টা তা না। আপনি জানেন এই সরকার অত্যন্ত সতর্ক যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে করার জন্য, এবং এগুলি দল মত নির্বিশেষে আইনের যে প্রয়োগ এবং মানুষের জীবনের যে নিরাপত্তা, সাংবিধানিক অধিকার, এগুলি বাস্তবায়নের জন্য সরকার সম্পূর্ণভাবে আন্তরিক। এই বাচ্চাকে যেভাবে উদ্ধার করা হয়েছে, আরও আপনি খবর নিয়ে দেখবেন বিভিন্ন জায়গায় এখন সরকার, পুলিশ বাহিনী বলেন বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সবাই খুব সতর্কভাবে মানে চেষ্টা করতেছে যাতে করে আইনশৃঙ্খলা, মানুষের জীবন নিরাপত্তা এগুলো নিশ্চিত করা যায়। আচ্ছা, সব কিছুতেই প্রাইম মিনিস্টারকে ইন্টারফেয়ার করতে হয় কেন? আমাদের দেশে দেখি অনেক কিছুতেই সবাই প্রাইম মিনিস্টার দিকে তাকিয়ে থাকে কেন? আপনি তো বড় অফিসার, মানে মন্ত্রীর পরের পজিশনেই আপনার। না, এটা আসলে হয় কি, এটা একটা সময় ছিল, এখন বিষয়টা তা না। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে আইনি বলা আছে, হ্যাঁ, যে আসলে প্রধানমন্ত্রী হি ইজ প্রেমিয়ার এমাং দ্য প্রেমিয়ার্স। সেটা ঠিক আছে, ওনার নলেজ যাবে, ওনার নির্দেশনা বা ওনার নেতৃত্বেই কিন্তু মন্ত্রিসভা এবং কালেক্টিভ রেসপন্সিবিলিটি যে জায়গাটা সেখান থেকে হয়। কিন্তু বর্তমানে আগের যে কালচারগুলি সেগুলি নেই। প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি বিভাগ, আপনার যেখানে সকল সরকার কর্মচারী বলেন বা মন্ত্রী মহোদয় বলেন, সবাই খুব সতর্ক এবং সবাই সর্বোচ্চ তাদের যে ক্ষমতা আছে সেটাই প্রয়োগ করে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা। থ্যাংক ইউ। আপনার কাছে আমরা দর্শকদের কাছ থেকে 2টা প্রশ্ন পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার পড়ছি, baristas.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউ প্রশ্ন পাঠান, আমরা প্রশ্নগুলো সিলেক্ট করি। আজকে আমরা সরোয়ার ভাইয়ের উদ্দেশ্যে 2টা প্রশ্ন সিলেক্ট করেছি, রিলেভেন্ট টু ইয়োর ওয়ার্ক। অ্যাকচুয়ালি প্রশ্ন অনেক আগেই এসেছিল, আপনার মতো কাউকে পাচ্ছিলাম না, সেই কারণে সিলেক্ট করিনি আর কি। সেই প্রশ্ন এখন আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট শশী, তুমি যদি স্যারের উদ্দেশ্যে করো। শাসনগাছা কুমিল্লা থেকে মোহাম্মদ দুলাল। আমরা জানি যে সংসদের আরেকটি কক্ষ হবে, অর্থাৎ উচ্চ কক্ষ। এই উচ্চ কক্ষের সদস্যরা কোথায় বসবেন? আমাদের বর্তমান সংসদ ভবনে কি আরও 100 জনের বসে কার্যক্রম করার মতো হাউস আছে? সাথে সাথে আরেকটা বিষয় জানতে চাই, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের পাশ করা কোনো আইন পাশ না করলে এই আইনের পরিণতি কি হবে? সরোয়ার ভাই, আপনার সাথে রিলেভেন্ট কাজের সাথে। আসলে এগুলি আপনিও জানেন। দেখুন, যে যখন সরকার কোনো আইন প্রণয়ন করে, তখন আইন প্রণয়নের যেরকম পদ্ধতি আছে, সে আইন বাস্তবায়নের জন্য অবকাঠামোগত যে সাপোর্ট দেওয়ার, সেটারও একটা পদ্ধতি আছে। যখন সরকার আইন প্রণয়ন করবে, সে পদ্ধতিতে আমরাও সেইভাবে মাননীয় সংসদ সদস্য যারা হবেন আপার হাউসে, আমরা সেটা করার জন্য আমরা সেই পদ্ধতি মেনেই সে ব্যবস্থা করে দেবো। এটা যে অ্যাকোমোডেশনের সমস্যাটা কোনো এখানে কোনো সমস্যা নয়। তার একটা প্রশ্ন ছিল যে নিম্নকক্ষ যে আইন পাশ করবে, উচ্চকক্ষ যদি আটকে দেয়, তাহলে পরিণতিটা কী হবে? না, এটা হলো কি, এখনও দেখুন যে মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে উনি যে অ্যাসেন্ট দেন, সেটার ক্ষেত্রে ওনার কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, সেটা কয়টার মধ্যে আচ্ছা আমরা সবাই জানি, খুব নাই বললে হয় এটা। তো সেই রকমই ব্যাপারটা হবে আর কি। সেই রকমই আমার মনে হচ্ছে এটা। তবে আইন প্রণয়নটা যখন হবে, তখন নিশ্চয়ই জনগণের মতামত এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই তো সেগুলো করা হবে। আমার মনে হয় না যে এমন কোনো বাধা সৃষ্টি হবে যেটা দ্বারা দুই পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এটা সহজতামূলক হবে। আচ্ছা, থ্যাংক ইউ। শশী, তোমার কাছে আসি। বাংলাদেশে গরিবদের জন্য আইন কি আছে? অবশ্যই গরিবদের জন্য আইন আছে। সংবিধানে আইন সবার জন্য সমান, আমরা তো জানি। কিন্তু গরিবদের জন্য আইন অ্যাক্সেসটা একটু কম, যেহেতু আমাদের মানে পাবলিক অ্যাওয়ারনেসটা একটু কম। আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাড়াতে হবে, বিশেষ করে রুরাল সাইডগুলোতে। তাহলেই গরিবরা, মানে যারা অসহায়, তারা হচ্ছে আইনের সাহায্য পাবে। বাংলাদেশে আইন জগৎকে যদি তুমি ধরো ট্রান্সপারেন্ট, গতিশীল এবং দৃশ্যমান উন্নতি হয়েছে এরকম দেখতে চাও, জি, আমরা সবাই যদি দেখতে চাই, তাহলে তোমার অ্যাডভাইস কি হবে? এই জন্য আমার মনে হয় সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে
সেটা হচ্ছে ইনভেস্টিগেশন যে সিস্টেম, এটাকে আরো ফাস্ট হতে হবে। এটা অনেক উইক আমাদের দেশে। অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে, ল এনফোর্সমেন্টে যারা যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে। অ্যান্ড সবাই আসলে ইউনিটি মেনটেন করে কাজ করতে হবে, তাহলেই হয়তো বা গতিশীলতা বাড়বে আমি মনে করি। ইংল্যান্ডে যারা ব্যারিস্টার তাদেরকে কিন্তু মানুষ খুব সম্মান করে, খুব খুব মহৎ একটা পেশা, সবাই অনার করে, ওয়েল রিগার্ড করে। আমাদের দেশে সেরকম সম্ভবত করে না, এতটা না। তো যদি বাংলাদেশে একজন ব্যারিস্টার ওয়েল রিগার্ডেড হইতে হয়, তোমার কি মনে হয় কি করা উচিত? আসলে সব প্রফেশনেরই একটা সম্মান আছে, সবাই সম্মান ডিজার্ভ করে এবং আমরাও করি। কিন্তু ইংল্যান্ড যেরকম ডেভেলপ কান্ট্রি, আমাদের বাংলাদেশ কিন্তু এখনো ওই পর্যায়ে যেতে পারেনি। আমরা জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট কম করি তুলনামূলকভাবে। সো আমাদের উচিত, আমাদের বাংলাদেশের মানুষের, জনগণের উচিত নিজেদের মানুষকে অ্যাপ্রিসিয়েট বেশি করা। যদি কাজ ভালো করে অবশ্যই আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করব এবং সে যে রেসপেক্ট ডিজার্ভ করে তাকে সেই রেসপেক্টটা দিব। আচ্ছা, আমরা আরও কথা বলবো, একটা ব্রেকে যেতে হচ্ছে। জি দর্শক, বেরিস্তা সিনে আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা কথা বলবো এখন ব্যারিস্টার সরওয়ার ভাইয়ের সাথে, যিনি একেধারে বাংলাদেশ সরকারের সচিবও। সরওয়ার ভাই, আমরা টিভি স্ক্রিনে একটা রিপোর্ট দেখি, সেটা হচ্ছে রিপোর্টটা কলকাতা সুপ্রিম কোর্টের চতুর্থ প্রধান বিচারপতি স্যার হেনরি রাসেল। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, লিঙ্কনস ইন ব্যারিস্টার ছিলেন, তিনি নাইট হুড উপাধিও পেয়েছিলেন। তাকে এমপি করতে চেয়েছিল ব্রিটেনের, তিনি সেটাও প্রত্যাখ্যান করেছেন। প্রিভি কাউন্সিলের মেম্বারও ছিলেন তিনি। কলকাতা সুপ্রিম কোর্টের চতুর্থ প্রধান বিচারপতি ছিলেন স্যার হেনরি রাসেল। তিনি 1751 সালের 8 অগস্ট বন্দরনগরী ডোভারে জন্মগ্রহণ করেন। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে 1772 সালে স্নাতক ও 1775 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। স্যার রাসেল 1768 সালের 20 জুন লিঙ্কনস ইন থেকে বারেটর ডিগ্রি লাভ করেন। 1797 সালে তিনি কলকাতা সুপ্রিম কোর্টের পুইনে জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং একই বছর তিনি নাইট উপাধি লাভ করেন। 1798 সালের 28 মে তিনি কলকাতা পৌঁছান এবং 1808 সালে সুপ্রিম কোর্টের চতুর্থ প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত হন। কিন্তু 1813 সালের 9 নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। অবসরের পর সংসদ সদস্য পদে আসীন হবার আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেন। 1816 সালের 27 জুন তিনি প্রিভি কাউন্সিলের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। 1820 সালে ইংল্যান্ডের রিডিং এলাকায় একটি বাড়ি কেনেন এবং জীবনের বাকি দিনগুলি সেখানে কাটিয়ে 1836 সালের 18 জানুয়ারি স্যার হেনরি রাসেল মৃত্যুবরণ করেন। প্রিভি কাউন্সিল সম্পর্কে একটু বলবেন? প্রিভি কাউন্সিল হলো যে, আপনি জানেন যে ব্রিটিশ সাম্রাজ্যের যেসব উপনিবেশ ছিল সেই সব দেশের সর্বোচ্চ আদালত যেটা, এটা ছিল প্রিভি কাউন্সিল। এবং এই প্রিভি কাউন্সিলে আমাদের দেশের অনেক বড় বড় মামলার, আপনি জানেন ঐতিহাসিক গ্যাঞ্জেস রিভার, আচ্ছা আচ্ছা, যে ফিশ ফলোজ দ্য রিভার আচ্ছা, অ্যান্ড ফিশারম্যান ফলোজ দ্য ফিশ, আচ্ছা, যে একজন জেলের তার অধিকার কটুক থাকবে, হ্যাঁ, যে শুধু পানি পর্যন্ত না কটুক পর্যন্ত। তো সেখানে সিদ্ধান্ত আসছিল যে যেখান পর্যন্ত মাছ যাবে, ফিশারম্যান ফলোজ দ্য ফিশ, সে যাবে। এই যে সিদ্ধান্তগুলি ঐতিহাসিক সিদ্ধান্ত এখনো আছে। তারপরে প্রিভি কাউন্সিলের সিদ্ধান্ত, প্রিভি কাউন্সিল সিদ্ধান্ত, এই ধরনের অনেক ঐতিহাসিক মামলার সিদ্ধান্ত আমাদের, আপনি জানেন যে হাবিবুর রহমান ভার্সেস আলতাফ আলী চৌধুরী, যে লেজিটিমেসি অফ চিলড্রেন, আমাদের সাবকন্টিনেন্টে এখনো ওই মামলার যে হাবিবুর রহমান বনাম আলতাফ আলী চৌধুরী মামলার যে রায়, সেটা এখনো কিন্তু ওই প্রিভি কাউন্সিলের সিদ্ধান্ত এখনো কিন্তু আমরা ফলো করি। এইভাবে আমাদের দেশের ল্যান্ডমার্ক অনেক সিদ্ধান্ত প্রিভি কাউন্সিলের আছে। তো প্রিভি কাউন্সিলের মেম্বার যদি আমরা থাকতাম স্টিল, ধরেন আইনের শাসনের জন্য কি ভালো হইতো না খারাপ হইতো? না, আসলে প্রত্যেক দেশেরই, কিন্তু আমি মাঝখানে একটা কথা বলিনি, শ্রীলঙ্কা কিন্তু বহুদিন ধরে প্রিভি কাউন্সিলের মেম্বার ছিল। এমনকি গত 10 বছর আগেও মনে হয় শ্রীলঙ্কা ছিল প্রিভি কাউন্সিলের মেম্বার। তারা তাদের মামলা তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে শেষ হওয়ার পরেও ইংল্যান্ডে প্রিভি কাউন্সিল নিয়ে যেতে পারতো। আসলে দেখুন, আপনি জানেন যে যখন আমাদের পেনাল কোডটা রচনা করে, উনি কিন্তু লম্যান ছিলেন না। তো উনি হেঁটে হেঁটে উনি কিন্তু দেখছেন যে বিষয়গুলি কীরকম। কেন দেখলেন? যখন আপনার এই যে আমাদের পার্লামেন্ট ভবন লুই আইক্যান, উনি কিন্তু এখানে দীর্ঘদিন
কয়েক মাস উনি নৌকা করে ঘুরছেন। আচ্ছা। এটা কৃষ্টি, কালচার, এটার আবহাওয়া, মানুষের আচার আচরণ, চালচরণ, এগুলো বিশ্লেষণ করতে হয়। তো সেই জন্য আমাদের দেশে যে এখন যে 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 মানুষ, আমাদের যে কালচার, দিন দিন আমাদের যে অভ্যাস, সে ভিত্তিতে আমরাই যেটা করি এটাই উত্তম হওয়াই উচিত। আর যে সে আমলের সে প্রিভি কাউন্সিল থাকা, এটা এখনকার জন্য উপযুক্ত কোন ব্যবস্থা বলে আমার কাছে মনে হয় না। রাইট, ওকে। শশী, তুমি তো ল পড়ছো, যেহেতু ইংলিশ ল, কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট ফিল করো? আমি ইন্টারেস্টিং ফিল করি সবচেয়ে বেশি ক্রিমিনাল লতে। কেন? কারণ ক্রিমিনাল ল একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এটার কারণ হচ্ছে আমরা যদি দেখি তাহলে ক্রিমিনাল ল একটা মানুষ এইসব মামলার একটা মানুষ যদি নির্দোষ হয়, ইনোসেন্ট হয়, তাহলে ভুল ইনভেস্টিগেশন বা ভুল একটা জাজমেন্ট তার হোল কমপ্লিট লাইফটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। এটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বেশি, মানে আমাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি হাই, অ্যান্ড দ্যাটস ওয়াই এই মানে সাবজেক্টটা নিয়ে আমার বেশি ইন্টারেস্ট। ক্রিমিনাল লতে কোনো লফল পেয়েছো তুমি, যে মনে করো যে এই জায়গাটা খুব ভালো না, এটা হলে ভালো হতো? বাংলাদেশে ক্রিমিনাল লটা বেশি কনফেশন বেসড। আমার মনে হয় এটা এভিডেন্স বেসড করলে একটু বেশি ভালো হবে। এটা কি তোমার অ্যাডভাইস নাকি আরো কোনো অ্যাডভাইস আছে? ওই তো আগের অ্যাডভাইস, ইনভেস্টিগেশনটাকে আরো স্পিডি করতে হবে। আচ্ছা And আচ্ছা, আমরা তো আসলে ব্রিটিশ ল ইনহেরিট করেছি, তাই না? ব্রিটিশদের কাছ থেকে আইন পেয়েছি। তো ওদের দেশে তো আইনে কোনো সমস্যা হচ্ছে না, আইনের শাসন আছে সব জায়গায়। কিন্তু আমরা সেই ল পাওয়ার পরেও মানুষ কেন বলে যে আমরা বিচার পাচ্ছি না বা আইনের শাসন নেই, এরকম তোমার মতে? আসলে আমাদের আইনের শাসন অবশ্যই আছে, কিন্তু আমাদের যে সিস্টেমটা, এখানে একটু সমস্যা। আচ্ছা। কারণ আমাদের এই সিস্টেমটার সমস্যার কারণেই কিন্তু আমাদের জাস্টিসটা ডিলে হচ্ছে। অ্যান্ড জাস্টিস ডিলে মানে জাস্টিস ডিনাইড, যেটা আমরা জানি। সো আমাদের সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে মিলে, তাহলেই আমরা জাস্টিস পাবো না এমন না, অবশ্যই পাবো। এখন একটু সমস্যা হচ্ছে আর কি, হ্যাঁ, সাময়িক। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তোমার কাছে আবার আসবো। সারা ভাই, এখন আইনের বাইরে একটু বের হই, আপনার কাজ সম্পর্কে একটু বলেন। সংসদের সচিব আপনি, সংসদ তো এখন খুব গরম বাংলাদেশে। না, ধন্যবাদ। আসলে দেখুন, আমি দুটি পদ হোল্ড করি এখানে। আচ্ছা। একটা জাতীয় সংসদ সচিবালয়ের আমি সচিব, আবার আমি সংসদ সচিব। আচ্ছা। এখানে দুই রকম। তো এই দুটি কাজ, যে প্রথম হলো সংসদ সচিবালয়ের যে দায়িত্বটা, এটা অন্যান্য মন্ত্রণালয়ের সচিবের যে দায়িত্ব, এটা ওই রকম। কিন্তু সংসদ সচিব হিসাবে যে দায়িত্বগুলি, যেমন আপনি ধরুন যেটা বিহাইন্ড সিন আমরা যে কাজগুলি করি, সেটা জানতে চাই। যে সেটা হলো, আপনি যখনই আমাদের কাছে কোনো বিল আকারে একটা বিল যাবে, সেটা কখন উপস্থাপন করা হবে এবং এটাকে প্রিন্ট করে নিয়ে আসা, এটার সাথে মূল আইনকে আরও যতগুলি প্রায় 900 কপি, এটাকে প্রিন্ট করা, 900 কপি আবার ওখানে করা। এরপরে কেন এগুলি বিভিন্ন যা ডিস্ট্রিবিউট, আমাদের যত সংসদ সদস্য আছে তাদেরকে সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে হয়। তারপর আপনি জানেন যে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হয়। সেখানে এগুলিকে বিলগুলি, আপনি যদি মূল আইনটা না থাকে তাহলে তো তারা ড্রাফটটা কীভাবে বিবেচনা করবে? সেই জন্য সেগুলি করা। তারপর আপনার নির্ধারিত দিনে, আপনি আগের দিন আমরা যখন দিনে কার্যসূচি প্রস্তুত করা, সেটা প্রস্তুত করার সময় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করা। তারপরে এবং আপনি দেখেন আপনার যে পার্লামেন্টের দুইটা কাজ, একটা লেজিসলেশন এবং একটা জবাবদিহিতা। এই যে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অনেকগুলি মেকানিজম আছে। এর মধ্যে প্রশ্ন উত্তর ও জিজ্ঞাসা একটা আছে, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধি 71। প্রশ্ন উত্তর জিজ্ঞাসা যা বলেন, এটা কি আপনাদের কাছেই মাধ্যমে যেতে হয় নাকি? না, হ্যাঁ, এটা আমাদের ওখানে সংসদ সচিবালয়ে জমা দিতে হবে। জমা দেওয়া হওয়ার পরে এই প্রশ্নগুলির আবার কার্যপ্রণালী বিধি অনুসারে বৈধ কিনা সেটাও যাচাই বাছাই করে কিন্তু পরবর্তী মন্ত্রণালয় ইয়েতে পাঠানো হয় উত্তরের জন্য। মানে ওগুলো করলে এগুলো সাঁকনি দেওয়া হয়, এগুলি করা হয়। তারপরে এগুলি আবার যখন আসে, সেগুলি আবার সাজানো, প্রিন্ট করানো থেকে শুরু করে, তারপর আপনার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধি 71, বেসরকারি দিবসের জন্য যেসব বিষয়গুলি আসে, তারপরে আপনার 300 বিধিতে যেসব বিষয়গুলি আসে, তারপরে হলো আপনার যে 266 বিধিতে যদি বিশেষ কমিটি গঠন, তারপরে এইসব কমিটিগুলির প্রস্তাব করা, তারপরে কমিটিগুলি বিভিন্ন
আপনি জানেন মন্ত্রণালয় সংক্রান্ত যে সংসদীয় কমিটিগুলি আছে সেই কমিটিগুলিতে সহায়তা প্রদান থেকে শুরু করে পরে কমিটিগুলির মিটিং, এবং এটা হলো যে আমাদের কার্যপ্রণালী বিধি অনুসারে প্রতিটি কমিটির সচিব হলো পদাধিকারী বলে সংসদ সচিব। আচ্ছা, তিনি তার যে কয়টা পছন্দ করে রাখেন বাকিগুলি তিনি বিভিন্ন, তার মানে সংসদের যতগুলো কমিটি আছে সবগুলোকেই আপনার সচিব হিসেবে সচিব তবে মানে যেগুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেগুলি পাবলিকের অ্যাকাউন্ট, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ সবগুলি যেগুলি আছে এগুলি সংসদ সচিব নিজে রাখে, বাকিগুলি অন্যান্য অফিসের কাছে এগুলি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এই যে মানে বিশাল একটা কর্মযজ্ঞ, এইগুলি কিন্তু পর্দার আড়ালে দেখা যায় না। প্লাস সংসদ পরিচালনার সময় আপনি জানেন যে হাউসের মধ্যে ওখানে অফিসাররা বসে, সেখানে তাৎক্ষণিকভাবে যে যোগাযোগগুলি চিফ হুইপ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চিফ হুইপ সংসদ নেতা এবং স্পিকার এর মধ্যখানে যে ব্রিজটা, এই ব্রিজটাও কিন্তু এই কর্মকর্তা আপনাদের দায়িত্ব, আমাদের আচ্ছা, আরো আসবো আপনার কাছে। শশী, তোমার কাছে ফাইনাল প্রশ্ন, তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? পাশাপাশি আরেকটা বলি যে তুমি কি এমন কিছু বলতে চাও যা তোমাকে আমি জিজ্ঞেস করিনি বা তুমি ভাবছো যে এটা বললে মনে আমার জন্য ভালো হতো? মানে অ্যাডভাইস থাকবে সবার জন্য যে আমরা যেন সবাই আমাদের এই প্রফেশনটাতে লয়াল থাকি, অ্যান্ড আমরা যেন মানে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স আমাদের থাকে, অ্যান্ড আমরা যেন জাস্টিসটা এনশিওর করতে পারি, সেই জন্য কাজ করে যাওয়া সবাই। জি অবশ্যই। আচ্ছা সরোর ভাই, আপনাকেও ফাইনাল, এই যে শশী ওদের মতো যারা ল পড়তে আসছে, ব্যারিস্টার হতে চাচ্ছে, আইনের জায়গায় যেতে চাচ্ছে, আপনার অ্যাডভাইস কি ওদের জন্য? না, আমার তাদের প্রতি ইয়াং জেনারেশন, তাদের কিন্তু ওরা এমন এক জগৎ যেটা এআই জগৎ, যেখানে আপনি জানেন যে আমরা যখন বার করি আমরা কিন্তু লেক্সিস বাটা রোড ল টেল থেকে আরম্ভ করে ওখানে রিচার্জ করতাম। এখন কিন্তু রিচার্জের জগৎটা আরো অনেক বড় বিস্তৃত হয়ে গেছে এআই যুগে। সেই জন্য ওদের প্রতি আমার সবচেয়ে বড় অ্যাডভাইস হলো যে তারা এখন যাতে করে আধুনিক যুগের যেসব ইনস্ট্রুমেন্টগুলি আছে যেগুলো রিচার্জকে খুব সহজ করে দেয় সেগুলির সাথে পরিচিত হওয়া, শুধুমাত্র নলেজের উপর নির্ভর না করে নলেজের সাথে দক্ষতা তাকে যাতে সমানভাবে তা নিয়ে আসে, তাহলে দেখবেন যে তারা খুবই ভালো করবে এবং তারা দেশ গঠনে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে পারবে। সরোর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। শশী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।